আজকে আমরা স্টার্ট করব ভিএসিপিআর থিওরি, যেটা কেমিক্যাল বন্ডিং সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা বলেছিলাম হাইব্রিডাইজেশন এবং তারপরে ভিএসিপিআর। তো ভিএসিপিআরটা আমরা মোটামুটি দুটো পার্টে এটাকে শেষ করব। আজকে শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, তারপরে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে AXE যে মডেলটা এবং তার থেকে যে আমরা ভিএসিপিআর যে ক্যালকুলেশন করে যে শেপটা বের করতে পারি সেটা। তো মোটামুটি দুটো ভাগে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব। তো ভিএসিপিআর এর ফুল ফর্ম কি প্রথমে দেখা যাক। ভিএসিপিআর এর ফুল ফর্ম হলো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তাহলে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা হলো ভিএসিপিআর এর ফুল ফর্ম। তার মানে ভিএসিপিআরটাকে কি বলছি আমরা দুটো পার্টে শেষ করব। ফার্স্ট পার্ট যেটা, এই ফার্স্ট পার্টে আমরা কী করছি, ইন্ট্রোডাক্টরি পার্টটা করছি, ইন্ট্রোডাক্টরি। আর যে সেকেন্ড পার্টটা, সেই পার্টটাতে আমরা মেনলি করব ক্যালকুলেশন অ্যান্ড প্রেডিকশন অফ শেপ। তো ওটা পরেরটাই করবো। আজকে মোটামুটি আমরা জেনে নেবো যে ইন্ট্রোডাকশনটা কী, এটা কীভাবে কী থিওরিটা কী এবং কীভাবে কাজ করে। তো ফার্স্টে আমরা যদি এখন আগের লেকচারের কথা ভাবি, যেখানে আমরা হাইব্রিডাইজেশনটা পুরো কমপ্লিট করেছিলাম, তো ওইটা কিন্তু মানে মাস্ট দেখতেই হবে তোমাকে, তুমি তারপরে এখানে এসে বুঝতে পারবে। দেখো ব্যাপারটাকে কেমিক্যাল বন্ডিং অনেকেই অনেকভাবে পড়ে এসছে, এবং যারা নিটের জন্য দেখবে বা কোনো বিএসসির জন্য বা যেটা দেখবে তোমরা, তো সেখানে কী হয় তোমরা আগে থেকে অ্যাটলিস্ট জিনিসটা জানো। তো সেই জন্য তোমাদের মনে হয় যে এই টপিকটা একটু স্কিপ করে যাই, পরটা যাবো। এবার ব্যাপারটা হলো আমি যেরকমভাবে করিয়েছি, তাহলে একটার সঙ্গে একটা লিঙ্ক থাকবে। তাহলে তুমি যদি পারো তো একবার একটু দেখে নাও, দেখে তারপর এটা আসো, তাহলে সুবিধা হবে জিনিসটা বুঝতে, ওরিয়েন্টেশনটা ঠিক থাকবে। আর বাকি এমনি এমন কিছু না যে বুঝতে পারবে না, বুঝতে সবই পারবে, বাট আগেরটার সঙ্গে এটা আসলে তুমি ওই যে লিঙ্কটা খুঁজে পাবে, এটাই জাস্ট বলার, বাকি কিছু না, সমস্যা নেই কোনো। তাহলে হাইব্রিডাইজেশন বা সংকরায়নের দিকে যদি যাই, তাহলে হাইব্রিডাইজেশন টেলস আস orbital types, ideal bond angles, ইলেকট্রনিক জিওমেট্রি। মানে আমরা হাইব্রিডাইজেশনের নাম্বার পেয়েছিলাম, যেমন হচ্ছে ওখানে পেয়েছিলাম হচ্ছে 2, পেয়েছিলাম হচ্ছে 3, 4, 5 এরকম পেয়েছিলাম। তাহলে 2-এর জন্য বলেছিলাম SP, 3-এর জন্য বলেছিলাম SP2, 4-এর জন্য বলেছিলাম SP3, এরকম ব্যাপার। তাহলে 2-এর জন্য SPতে কী বন্ড অ্যাঙ্গেল কী হয় SPর জন্য। আচ্ছা প্রথমে বলি জিওমেট্রিটা। তাহলে এটা হচ্ছে একটা জিওমেট্রি। তাহলে জিওমেট্রিটা এসপির জন্য কী হয়, লিনিয়ার হয়। SP2 এর জন্য কী হয়, ট্রাইগোনাল প্লেনার হয়। SP3 এর জন্য কী হয়, টেট্রাহেড্রাল হয়, এরকম। এবার তার বন্ড অ্যাঙ্গেল কী আছে, বন্ড অ্যাঙ্গেল লিনিয়ারের জন্য 180 ডিগ্রি, ট্রাইগোনাল প্লেনারের জন্য 120 ডিগ্রি, টেট্রাহেড্রালের জন্য 109 ডিগ্রি 28 মিনিট, এরকম। তাহলে এই যে আমরা দেখছি হাইব্রিডাইজেশন দিয়ে যখন আমরা করছি, সেখানে কিন্তু আমরা একটা পিওর ফর্ম পাচ্ছি, একটা পিওর জিওমেট্রি পাচ্ছি, একটা পিওর একটা বন্ড অ্যাঙ্গেল পাচ্ছি। মানে আমি যদি ভাবি সবসময় যে কার্বন, তার চারপাশে এই যে হাইড্রোজেন, মিথেন দিয়ে মিথেনের কথা, তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কিন্তু আমরা পাবো এটা যে এই 109 ডিগ্রি 28 মিনিট, কারণ ওটা SP3 সংকরায়ন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যেখানে সংকরায়নটা SP3 হওয়া সত্ত্বেও তাদের যে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে না। ব্যাপারটা এটাই, তাই না? হাইব্রিডাইজেশন আমাদের বলছে যে আমাদের এই অরবাইটাল টাইপসটা কী হবে, মানে এটা কী হবে, SP2 হবে, SP3 হবে নাকি SP কী হবে সেটা বলে দিচ্ছে। আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল বলে দিচ্ছে 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 109 ডিগ্রি, মানে বলে দিচ্ছে আইডিয়াল বন্ড অ্যাঙ্গেলটা। আর ইলেকট্রনিক যে জিওমেট্রি, সেটাও আইডিয়াল জিওমেট্রি বলছে, যেমন লিনিয়ার, ট্রাইগোনাল প্লেনার, টেট্রাহেড্রাল, এগুলো। তাহলে এই যে একটা পিওর ফর্ম বলে দিল, তাহলে আমাদের অ্যাকচুয়াল বাস্তব জীবনের সমস্যাটা কোথায় আসছে? আমরা যে এত কিছু পড়ছি, আমাদের তো এটা বুঝতে হবে যে আমরা কেন এই যে ওরিয়েন্টেশনের কথা কেন বারবার বলি, যে আমরা জাস্ট শুধু পড়লে তো হবে না, আমাদের বুঝতে হবে যে আগেরটার সঙ্গে কী লিঙ্ক আছে, এই থিওরিগুলো কেন এলো, কীভাবে এলো। তাহলে আমরা যদি হাইব্রিডাইজেশন দিয়ে দেখি, তাহলে সেখানে আমরা পাচ্ছি সব পিওর ফর্ম, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, যদি প্রবলেমের কথা ভাবি, তাহলে ওয়াই ইজ অ্যামোনিয়া নট টেট্রাহেড্রাল লাইক কার্বন বা লাইক মিথেন ডেসপাইট বন্ড বোথ বিং SP3। মানে ওয়াটার, অ্যামোনিয়া আর মিথেন, তিনটাকে ভাবো। মিথেন সেও SP3, অ্যামোনিয়া সেও SP3, ওয়াটার সেও SP3। তুমি করে দেখতে পারো, আগের যে ভিডিওতে বলেছিলাম সেখানে ক্যালকুলেশন করে দেখতে পারো, তিনটেই কিন্তু SP3 আসবে।
কিন্তু আমার প্রশ্ন হলো এই CH3 যে CH বন্ড অ্যাঙ্গেল তাহলে সেটা কত আসছে 109 ডিগ্রি 28 মিনিট, যেটা হওয়ার কথা। অ্যামোনিয়াতে আসছে 107 ডিগ্রি, আর ওয়াটারে আসছে 104.5 ডিগ্রি। আশ্চর্যের বিষয়। ব্যাপারটা হলো এইখানে আমাদের প্রবলেমটা চলে আসছে যে আমরা তো হাইব্রিডাইজেশন করলাম, সংকরায়ন করলাম, ঠিকঠাকই আসলো সব কিছু, কিন্তু এদিকে দেখছি যে বন্ড অ্যাঙ্গেলগুলো আলাদা আলাদা আসছে। কেন আসছে তাহলে? এমন কি হয়ে যাচ্ছে যেটা আলাদা আসছে? সেখানেই আমরা এবার ঢুকবো। দেন দ্য নিড ফর, এটা বললাম যে তিনটে আসছে। অ্যামোনিয়ার জন্য, মিথেনের জন্য টেট্রাহাইড্রালের জন্যও একটা বন্ড অ্যাঙ্গেল আসছে 109, অ্যামোনিয়ার জন্য 107 আসছে, আর ওয়াটারের জন্য 104 আসছে, আলাদা আলাদা আসছে। এটা কেন সেটা দেখবো। দ্যাট ইজ VSEPR, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরিটা আমরা এখানে আসছি সেটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে। তাহলে বেসিক কনসেপ্ট কি? ইলেকট্রন পেয়ার্স রিপেল ইচ আদার অ্যান্ড অ্যারেঞ্জ দেমসেলভস অ্যাজ ফার অ্যাপার্ট অ্যাজ পসিবল টু মিনিমাম রিপালশন। মানে ধরো তুমি যদি একটা 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 সেন্ট্রাল অ্যাটম এ ধরো, এবং তার চারপাশে একটা বি, একটা বি, একটা বি এরকম রয়েছে। এবার এইখানে এই যে তুমি এটাকে এরকম না লিখে এরকম তো লিখতে পারতে, বি 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 এরকম লিখতে পারতে, বা এরকম লিখতে পারতে, এ বি 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 এরকম লিখতে পারতে, তাই তো? এরকম লিখতে পারতে। তাহলে আমরা যেরকম হতো, আমরা ক্লাস 10-এ করতাম, যেরকমভাবে খুশি একটা লিখে দিতাম হয়ে যেত আমাদের। আমরা তখন অ্যামোনিয়া এরকম করে লিখতাম, তখন আমরা অ্যামোনিয়া এরকম লিখতাম, অত জানতাম না, বুঝতাম না। এই যে এন, এখানে এইচ, এদিকে এইচ, এদিকে এইচ, জাস্ট লিখে দিতাম অ্যামোনিয়া। বাট অ্যাকচুয়ালি অ্যামোনিয়া কীরকম লিখতে হয়? এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে লোন পেয়ার। তাহলে এই যে আমরা আমাদের যেই স্ট্রাকচার, আকার, যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এই বন্ড অ্যাঙ্গেলটা এরকমভাবে আমরা কেন আঁকছি? সেইটাই হচ্ছে VSEPRটা। মানে বলা হচ্ছে যে ধরো এই যে প্রত্যেকটা যে বন্ড, এই যে প্রত্যেকটা বন্ড, এই প্রত্যেকটা বন্ড কিন্তু নিজেদের মধ্যে এমন একটা পজিশানে রাখার চেষ্টা করবে যেখানে এদের মধ্যে যে রিপালশন, সেই রিপালশনটা সবচেয়ে কম হয়। দে শুড মিনিমাইজ দেয়ার রিপালশন অ্যান্ড ম্যাক্সিমাইজ দেয়ার স্টেবিলিটি। যত কম রিপালশন হবে তত বেশি ওরা স্টেবিলিটি গেইন করবে। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলটা যদি আমি এরকম এটার কথা ভাবি, তাহলে দেখো কতটা কাছাকাছি রয়েছে, তার মানে এদের মধ্যে প্রচুর রিপালশন হবে। যদি এটার কথা ভাবি, এটার মধ্যে কত অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে এটার মধ্যে, এখানে ধরো এটার মধ্যে মোটামুটি লেস দ্যান 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অনেক কম অ্যাঙ্গেল আছে, ধরে নিলাম আমি লেস দ্যান 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি। আর এইটার ক্ষেত্রে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ভুল বলছি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে বন্ড অ্যাঙ্গেল যেটা, বন্ড অ্যাঙ্গেল দেখো যতটা ম্যাক্সিমাইজ করা যাচ্ছে, ওটা মানে যতটা দূরে সরে যাচ্ছে, ম্যাক্সিমাম এই দূরে যাওয়ার জন্যই কিন্তু ওদের মধ্যে স্টেবিলিটি সবচেয়ে বাড়ছে, রিপালশনটা সবচেয়ে কম হচ্ছে। এইখানে 90 ডিগ্রিতে 45 ডিগ্রিতে যতটা রিপেল করবে, 90 ডিগ্রিতে তার থেকে কম রিপেল করবে, আর 120 ডিগ্রিতে সবচেয়ে কম রিপেল করবে। এবার 120 থেকে বেশি অ্যাঙ্গেল তুমি করতে পারি না, মানে এটাকে যদি আরেকটু বাঁকিয়ে দিই 120 থেকে এটা যদি 135 করে দিই, তাহলে এটা তো তাহলে তখন 100 চলে আসবে, এরকম চলে আসবে, তাই না? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরস্পরের থেকে দূরে চলে যাওয়া, দূরে চলে গিয়ে সবচেয়ে কম রিপালশনটা নিয়ে নিজেদেরকে স্টেবিলাইজ করা, নিজেদের রিপালশনকে মিনিমাইজ করে স্টেবিলিটিকে ম্যাক্সিমাইজ করা, এটাই হচ্ছে VSEPR থিওরি। বোঝা গেল? তাহলে এবার কোর প্রিন্সিপাল বলি। তাহলে ইলেকট্রন পেয়ার্স আর নেগেটিভলি চার্জড, লাইক চার্জেস রিপেল ইচ আদার। যেমন ইলেকট্রন নেগেটিভ, তাদের মধ্যে রিপালশন হবে, বিকর্ষণ হবে। রিপালশন ক্রিয়েট স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টস, যেটা বললাম এক্ষুনি। এই যে কাছাকাছি 90 ডিগ্রি থাকলে যেরকম হবে, যদি 120 ডিগ্রি থাকে কম হবে তখন এদের মধ্যে রিপালশনটা, তেমন ওটা বেশি স্টেবল হবে ওটা, তাহলে ওইদিকে যাওয়ার চেষ্টা করবে। মলিকিউল অ্যাডাপ্টস জিওমেট্রি উইথ মিনিমাম এনার্জি। এই যে এইটা যেমন আগেও বলেছি যে বারবার, যখন আমি এটার ফার্স্ট লেকচার করি যখন কেমিক্যাল বন্ডিংয়ে, যে কেন ফর্ম হচ্ছে, সেখানেও বলেছিলাম যে প্রত্যেকে কিন্তু তাদের মিনিমাম এনার্জিটা রাখার চেষ্টা করবে। মিনিমাম এনার্জি কিন্তু সবসময় রাখার চেষ্টা করবে, মিনিমাম এনার্জি। ওকে, তাহলে তারপরে কি? ম্যাক্সিমাম সেপারেশন অফ ইলেকট্রন পেয়ার্স। দুজনের মধ্যে সবচেয়ে বেশি সেপারেশন করলে তবেই কিন্তু তারা ভালো একটা অ্যারেঞ্জমেন্টটা করতে পারবে, তারপরে কিন্তু স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে রিপালশন কম হওয়ার জন্য। টাইপস অফ ইলেকট্রন পেয়ার্স, বন্ড পেয়ার, লোন পেয়ার আছে। মানে বন্ড পেয়ার কি, এখানে বুকিশ ল্যাঙ্গুয়েজটা দেখি একবার। শেয়ার্ড বিটুইন অ্যাটমস
participates in bond formation. Lone পেয়ারটা কি present only on the central atom, does not participate in the bond formation. মানে এখানে যদি এখন বলি কার্বন মিথেনের মধ্যে, তাহলে এই যে মিথেন, এখানে মিথেনের কিন্তু চারটেই কিন্তু বন্ড পেয়ার আছে, চারটেই বন্ড পেয়ার, মানে এখানে কার্বন হাইড্রোজেন কিন্তু বন্ড করে আছে। যদি আমি এটাকে অ্যামোনিয়ার কথা ভাবি, তাহলে অ্যামোনিয়াতে এই যে তিনটে হাইড্রোজেন আর সাথে কিন্তু একটা লোন পেয়ার রয়েছে, তার মানে এখানে হচ্ছে 3 বন্ড পেয়ার প্লাস 1 লোন পেয়ার। এখন যদি ওয়াটারের কথা ভাবি, ওয়াটারে, তাহলে ওয়াটারের মধ্যে কিন্তু 2 বন্ড পেয়ার রয়েছে আর 2 লোন পেয়ার রয়েছে, তাহলে 2 বন্ড পেয়ার প্লাস 2 লোন পেয়ার। তাহলে এটাই বলা হচ্ছে যে কতগুলো বন্ড করে আছে আর কতগুলো লোন পেয়ার রয়েছে এটা। তাহলে এই যে ডাজ নট পার্টিসিপেট ইন বন্ডিং, মানে যেগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করছে না, আলাদা একা থেকে যাচ্ছে, সেটাকে বলছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। তাহলে এগুলো বন্ড ফরমেশন করছে না, এই জন্য এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এবার দ্য রোল অফ লোন পেয়ার্স অকুপাই মোর স্পেস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম। তার মানে এই যে একটা কার্বন হাইড্রোজেন যতটুকু জায়গা দখল করবে, একটা কার্বনের মাথায় যদি একটা লোন পেয়ার থাকে, সেটা কিন্তু অনেকটা বেশি জায়গা দখল করবে। বোঝা যাচ্ছে, বন্ড কিন্তু অনেকটা স্টেবিলাইজ হয়ে কম জায়গা দখল করে থাকে, বেশি উত্তেজিত থাকে না। কিন্তু ইলেকট্রন সে তো ঘুরে, মানে সে তো একা রয়েছে, তো মানে বন্ড করার জন্য বসে আছে সবসময়, এরকম একটা অবস্থা। তাহলে এই জায়গাতে ও কী করবে, বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। তারপরে কি, কনসেন্ট্রেটেড অ্যারাউন্ড অনলি 1 নিউক্লিয়াস, তার মানে এটা একটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। এখানে যদি বন্ড পেয়ারের কথা ভাবি, কিন্তু 2 নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, কিন্তু যে লোন পেয়ারটা সে কিন্তু একটাই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। দে রিপেল মোর স্ট্রংলি দ্যান বন্ড পেয়ার্স, তাহলে বন্ড পেয়ারের যে রিপালশনটা, 2 বন্ডের মধ্যে যে রিপালশনটা, সেটা কিন্তু এই লোন পেয়ারের রিপালশনের থেকে অনেকটা কম। মানে এই যে লোন পেয়ার, এটা কিন্তু যে রিপালশনটা, সেটা কিন্তু অনেকটা বেশি যদি বন্ড পেয়ারের কথা ভাবি। বোঝা গেল? তার রেজাল্ট কি, দে ডিস্টর্ট দ্য আইডিয়াল মলিকুলার জিওমেট্রি, মানে তাদের যে রিপালশন হবে, সেই রিপালশনের জন্য কিন্তু অরিজিনাল যেটা হওয়া উচিত সেটা থেকে কিন্তু দূরে সরে যাবে। তাহলে অ্যাকচুয়াল শেপ ইকুয়ালস টু ফাংশন অফ বন্ড পেয়ার লোন পেয়ার, তাই দুটোর মিলিত প্রভাবের জন্যই কিন্তু আমরা পাই আসল যে শেপটা। ঠিক আছে, আমরা বলবো এবার জিওমেট্রি শেপের মধ্যে কী পার্থক্য। দেখো বলি রিপালশনের যে হায়ারার্কিটা, আমি বললাম লোন পেয়ার সবচেয়ে বেশি হবে, তাহলে লোন পেয়ার সবচেয়ে বেশি আর বন্ড পেয়ার সবচেয়ে কম, তাহলে এই দুটোর মাঝামাঝি যেটা, সেই মাঝামাঝি থাকবে লোন পেয়ার। এটা কিন্তু মনে রাখবে, লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, তারপরে লোন পেয়ার, তারপরে বন্ড পেয়ার। ইলেকট্রন জিওমেট্রি, অ্যারেঞ্জ অল ইলেকট্রন পেয়ার্স, বন্ড পেয়ার, লোন পেয়ার। আর মলিকুলার জিওমেট্রি এটা লাগবে না, এমন কিছু না, এটা সহজে, এটা তো বলেছি প্রথমের দিকে। স্টেরিক নাম্বারের আগে আমি একটু বলে দিই যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন জিওমেট্রি ভার্সেস শেপ। এটা কিন্তু আজীবন মনে রাখবে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজে লাগবে এটা, এই কনসেপ্টটা। ওইটা কিন্তু খুব ভালোভাবে এটা লেখা নেই, ভালো করে মনে রাখবে এটা, যে জিওমেট্রি হলো যে একটা আইডিয়াল জিওমেট্রি come from হাইব্রিডাইজেশন, এবং HBZ লিখলাম, হাইব্রিডাইজেশন। আর শেপ হলো আফটার VACPR আর আফটার VACPR। যদি এক্সাম্পল দিয়ে বলি, যদি অ্যামোনিয়ার কথা ভাবি, অ্যামোনিয়ার কিন্তু স্ট্রাকচারটা যদি ভাবো, এই যে এটা কিন্তু এর কিন্তু জিওমেট্রিটা হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি। কারণ কি, ও sp3 সংকরায়ন করে আছে, মানে এই যে sp3 সংকরায়ন যেটা হয় না, 1 2 3 4, এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এটা আইডিয়াল। লোন পেয়ারটাকে তুমি এটা ধরে নাও একটা, তাহলে এই যে 3টে, এই যে 4টে, তাহলে এর জন্য কি sp3 টেট্রাহেড্রাল, এটা কিন্তু এর আইডিয়াল জিওমেট্রি। কিন্তু যদি আমি এটাকে লোন পেয়ারটাকে বাদ দিয়ে দিই, অ্যাকচুয়ালি কি লোন পেয়ারটাকে কোনোভাবে দেখা যাবে বন্ডের মধ্যে? বন্ড তো এরকম হবে না, বন্ডের মধ্যে লোন পেয়ারটা কী কাজ করবে? লোন পেয়ার তো ওরকমই দেখা যাবে না, ও তো জাস্ট রয়েছে একটা ইলেকট্রন ক্লাউড হিসেবে। বাকি তো বন্ডগুলোকে দেখতে হবে, হাইড্রোজেনগুলো চারপাশে রয়েছে, তাহলে তখন এটাকে বাদ দিয়ে আমাদের ধরতে হবে। তখন এইটাকে আমরা এখানে কী করব, এটাকে তখন বাদ দিয়ে ধরবো। তাহলে এই যেটা পেলাম আমরা এইবারে, এটাকে তুমি যদি এখন দেখো, তাহলে এটা একটা কী হলো, একটা পিরামিড হয়ে গেল না? এটা কিন্তু একটা পিরামিড হয়ে এলো। এই পিরামিডটা হচ্ছে কিন্তু শেপ, আর এই টেট্রাহেড্রাল কিন্তু জিওমেট্রি, এটা কিন্তু মনে রাখবে। একই জিনিস আমি যদি বলি এখন, হোয়াট ইজ দ্য সেম ফর ওয়াটার
মিথেন, ওয়াটার মিথেন যে এক্সাম্পলগুলো নিয়ে করছি সেটা নিয়েই করছি। তাহলে এই দুটোর জিওমেট্রি আর জিওমেট্রি আর শেপ কী হবে সেটা কমেন্টে বলো, এক্ষুনি লেখো, আগে বস করে এটা লিখে নাও, তারপরে পরেরটা দেখো। এই দুটোর জন্য জিওমেট্রি কী হবে, শেপ কী হবে, ওকে, পরে আসছি। স্ট্রিক নাম্বার, দ্য কি টু প্রেডিক্ট শেপ ইন ভিএসিপি। অর্থাৎ ভিএসিপিআর যে প্রেডিকশন, শেপের যে প্রেডিকশন সেটা পরে লেকচারে করবো, এখন এটা লাগবে না, বাট আমি শুধু একটু স্টেরিক নাম্বারটা বলে নিচ্ছি। স্টেরিক নাম্বার হলো যে টোটাল সিগমা বন্ডস প্লাস টোটাল লোন পেয়ার, এই দুটোর যোগফলকে আমরা স্টেরিক নাম্বার বলছি। এমন খুব আলাদা কিছু নয়, এটা মোটামুটি ওই যেটা আমরা করেছি আগেটা সেটা জাস্ট একটু বুকিশ ল্যাঙ্গুয়েজ হয় না, মানে আমরা যেটা গোদা বাংলা যা বোঝালাম সেটা থেকে এটা বুকিশ ল্যাঙ্গুয়েজে চলে আসছে সেটুকুই। তা যদি অ্যামোনিয়া হয়, অ্যামোনিয়া তাহলে তার ক্ষেত্রে স্টেরিক নাম্বার কত হবে? স্টেরিক নাম্বার হবে 3টে বন্ড পেয়ার প্লাস একটা লোন পেয়ার, তাহলে হচ্ছে 4, স্টেরিক নাম্বার 4, ওকে। রিপ্রেজেন্টস টোটাল ইলেকট্রন ডোমেন্স অ্যাবাউট দ্য সেন্ট্রাল অ্যাটম, মানে সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কটা ইলেকট্রন ডোমেন আছে, মানে বন্ড পেয়ার লোন পেয়ার মিলিয়ে সেটা দেখা যায় টোটাল মিলিয়ে। ডিটারমাইন্স ইলেকট্রনিক জিওমেট্রি, ঠিক আছে। স্টেরিক নাম্বার এইটাই তো লেখা আছে, একই জিনিস। এবার তাহলে প্রথমে যেখানে বললাম এই জায়গাটায় আসি, এই যে তাহলে মিথেনের তাহলে কী আছে, 4টেই বন্ড পেয়ার আসছে, তার মানে এর স্টেরিক নাম্বার হবে হচ্ছে 4। এটার স্টেরিক নাম্বার কত হবে মিথেনের, অ্যামোনিয়ার 3 + 1 4। আর এখানে যদি জলের কথা ভাবি সেখানে স্টেরিক নাম্বার কত হবে, 2 + 2 4। তাহলে আলটিমেটলি তিনটেরই কিন্তু 4 আসছে, 4 মানে কি sp3, আর sp3 মানে কি জিওমেট্রি কি টেট্রাহেড্রাল। তাহলে বোঝা গেল প্রত্যেকটা তিনটেরই কিন্তু জিওমেট্রি টেট্রাহেড্রাল, বাট তিনটা কিন্তু শেপ আলাদা। তিনটে শেপ কি, মিথেনের শেপ কিন্তু টেট্রাহেড্রালই, ওর টেট্রাহেড্রাল শেপ, কারণ ও কিন্তু একটা ইউনিফর্ম, মানে কার্বনের চারপাশে কিন্তু লোন পেয়ার নেই, এই 4টেই কিন্তু একই রকম জিনিস আছে, মানে 4টেই একই লোক যদি এরকম টানাটানি করে একই শক্তি দিয়ে, তাহলে কি তারা কোনো বন্ড ডিস্টরশন করতে পারবে না। তাহলে কোনো রিপালশন নেই এখানে আলাদা করে, প্রত্যেকের সেম রিপালশন, ওই জন্য এদের বন্ড অ্যাঙ্গেল কিন্তু ইউনিফর্ম বন্ড অ্যাঙ্গেল। তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কত হবে, 109 ডিগ্রি 28 মিনিট, ওকে। এবার যদি জিওমেট্রি, প্রত্যেকের জিওমেট্রি কী বললাম, টেট্রাহেড্রাল। এবার তাহলে অ্যামোনিয়ার কী হবে, অ্যামোনিয়ার হবে হচ্ছে পিরামিডাল, এক্ষুনি বললাম পিরামিডাল। আর ওর এখন এখানে এই যে মিথেন, এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, এটা কিন্তু আলাদা রিপালশন। তাহলে এই যে রিপালশনের জন্যে এখানে এইখানে এই যে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের যে রিপালশন সেটা বেশি হবে বন্ড পেয়ারের থেকে, একটু আগে বললাম, এই যেখানে দেখালাম না, এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন বন্ড পেয়ারের থেকে বেশি। তাহলে এখানে লোন পেয়ার বন্ড পেয়ার যে রিপালশনটা হবে সেটা বন্ড পেয়ারের থেকে বেশি হবে। যেহেতু বেশি হবে তাহলে এটা কিন্তু অনেকটা নিচে নামিয়ে দেবে, মানে এটা যেটা উপরে থাকবে আর এটা খানিকটা নিচে নেমে যাবে, নিচে নেমে গেলে মানে 109 থেকে কমে যাবে, তাহলে 109 থেকে লেস হবে, সেই জন্যই কিন্তু এটা হয়ে যায় হচ্ছে 107 ডিগ্রি। এবার যদি ওয়াটারের কথা ভাবি তাহলে ওয়াটারে কী আসছে, ওয়াটারের শেপ কী হবে, এইটা ওয়াটারের শেপ কিন্তু বেন্ট শেপ বা ভি শেপ, ঠিক আছে। তাহলে এর যে বন্ড অ্যাঙ্গেল কী হবে, তো এটাতে একটা লোন পেয়ার রিপালশন করছিল, একটা লোন পেয়ার রিপালশন দিচ্ছিল, এখানে কিন্তু লোন পেয়ার রিপালশন রয়েছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন রয়েছে, মানে ভয়ানক রিপালশন। তাহলে কী হবে, আরও নিচে নেমে যাবে, আর আরও নিচে নামা মানে তাহলে কী হবে 107 থেকেও কমে যাবে, সেজন্য এর বন্ড অ্যাঙ্গেল হয় 104.5 ডিগ্রি। আশা করি পুরো কনসেপ্টটা মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছে। বাকি এর পরের দিন যেটা ভিএসসি পিরিয়ডের মধ্যে আমরা কিন্তু যে পুরো ক্যালকুলেশনটা শেপ প্রেডিকশনটা সেটা করব। বাকি যদি এই যে বেসিক কনসেপ্টটা যদি না ক্লিয়ার থাকে ওটা কিন্তু সমস্যা হবে, তো এটা ভালো করে ক্লিয়ার করে নাও, তারপরে বাকিটা ওটা করবো। আর বাকি যদি আমি যেটা বললাম ওই কোশ্চেনটা ওটা দেখো, ওটা এখানে কমেন্ট করো, আর বাকি পরদিন আমরা করছি, ওকে। তাহলে হচ্ছে ভিএসসি পিরিয়ডের ইন্ট্রোডাকশন ক্লাস।